সুপ্রিয় দর্শক সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিভেন 24 টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান টিভেন ওয়েলনেস। অনুষ্ঠানটি বরাবর মতোই সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্কে টিভেন 24 টেলিভিশন থেকে এবং আপনাদের সাথে আমি আছি ডক্টর হাফসা ইনু। এই মুহূর্তে সামার শুরু হবার সাথে সাথেই আমরা এক্সপেরিয়েন্স করছি হিট ওয়েভ। হিট ওয়েভ আসলে এতটাই বেশি এক্সস্টিং, কিন্তু তার থেকেও বেশি এটা অনেক বেশি থ্রেটেনিং আমাদের হেলথের জন্য। কিন্তু আমরা আসলে অনেকেই কিন্তু বুঝতে পারি না যে এটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের এর বিষয়ে জানবার জন্য এবং সাবধানতা অবলম্বন করবার জন্য। আমরা অনেকেই মনে করি যে এটা সামান্য একটু বেশি গরম, সুতরাং এটা নিয়ে এত বেশি কনসার্ন হবার বা এটাকে সিরিয়াসলি নেবার কোনো কারণ নেই। আসলে কি তাই? আজকে এই বিষয়ে আমরা বিস্তারিত জেনে নিব এবং জেনে নিব আসলে হিট ওয়েভ আমাদের স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর এবং কতটা মারাত্মক সিচুয়েশনের মতো হতে পারে, এবং কি কি সিমটম হলে আমরা বুঝবো যে আসলে আমাদের এখন সিরিয়াসলি একটু ডাক্তারের কাছে যেতে হবে বা কিছু প্রিকশন নিতে হবে, এবং কি কি প্রিকশন আমাদের এই সময় অবলম্বন করা উচিত। এই বিষয়গুলোতে আজকে আমাদের সাথে সরাসরি আলোচনা করবেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক, আমাদের অতি পরিচিত মুখ গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর বাশার আতিকুজ্জামান। ডক্টর বাশার আতিকুজ্জামান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। ওয়ালাইকুম ডক্টর হাফসাত, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। আমি একই সাথে টিবিএন এর দর্শকদেরকে আমার সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি, এবং একই সাথে টিবিএন এর কলাকুশলী যারা আজকে এই অনুষ্ঠানটি করছেন, অনেক ধন্যবাদ। ডক্টর জামান, আমি শুরুতেই আপনার কাছে জানতে চাইবো যে আসলে হিট ওয়েভ বলতে আমরা কি বুঝি। আমরা এই মুহূর্তে আসলে সারা বিশ্বে যে এনভায়রনমেন্টাল চেঞ্জ, এটা নিয়ে গত কয়েক বছর ধরে অনেক আলোচনা হচ্ছে। গ্লোবাল ওয়ার্মিং নিয়ে অনেক আলোচনা, অনেক বিতর্ক হচ্ছে, অনেকে অস্বীকারও করেন গ্লোবাল ওয়ার্মিং কে, কিন্তু আমরা কিন্তু আসলে এর প্রমাণ প্রতি বছরই দেখতে পাচ্ছি যে ওয়েদার অনেক এক্সট্রিম হয়ে যাচ্ছে, শীত এবং গরম দুটাই অনেক এক্সট্রিম হয়ে যাচ্ছে। এই হিট ওয়েভ টার্মটা বলতে আসলে আমরা কি বুঝি, এবং এটা কি শুধুমাত্র একটু বেশি গরম, নাকি এটা আসলে খুব সিরিয়াসলি নেবার মতো একটি সিচুয়েশন? শুরুতে আপনার কাছে এটা জানতে চাচ্ছি। হিট ওয়েভটা আসলে অনেক দীর্ঘ সময় ধরে যদি অস্বাভাবিক গরম আবহাওয়া থাকে, এবং যেটা থাকে অনেকগুলো দিন কিংবা তার চেয়ে তো বেশি, অনেক সপ্তাহ হতে পারে, এটাকে আমরা বলি হিট ওয়েভ। এখন হিট ওয়েভটা একটা ইন্টারেস্টিং জিনিস যে একটা স্পেসিফিক জায়গা বা রিজিয়নে যাকে আমরা বলছি হিট ওয়েভ, সেটা আরেকটা জায়গায় হিট ওয়েভ নাও হতে পারে। ব্যাপারটা আমি বুঝিয়ে বলি। যেমন আপনারা যারা নিউ ইয়র্কে আছেন, বছরের এই সময় আপনাদের যেরকম তাপমাত্রা হওয়া উচিত, দেখা গেল যে তার চেয়ে অনেক বেশি তাপমাত্রা হয়ে গেল। কিন্তু এই একই তাপমাত্রা ফ্লোরিডাতে কিন্তু নর্মাল। কেমন? তো ফ্লোরিডাতে ঠিক একই তাপমাত্রা আছে, কিন্তু নিউ ইয়র্কে দেখা যাচ্ছে যে একই তাপমাত্রা, কিন্তু যেটা নিউ ইয়র্কে হওয়ার কথা না, নিউ ইয়র্কের ইউজুয়াল টেম্পারেচার থেকে প্রায় 10 ডিগ্রি বা 15 ডিগ্রি সেলসিয়াস ফারেনহাইট বেশি, এবং সেটা নিউ ইয়র্কের জন্য অস্বাভাবিক, কিংবা শিকাগোর জন্য অস্বাভাবিক, কিংবা মেইন কিংবা বস্টনের জন্য অস্বাভাবিক, বা মিশিগানের জন্য অস্বাভাবিক, কিন্তু ফ্লোরিডার জন্য স্বাভাবিক। তো একই দিনে তাপমাত্রা ফ্লোরিডাতে দেখা গেল যে 98 ডিগ্রি আছে, মায়ামিতে কিংবা অরল্যান্ডোতে দেখা গেল যে নিউ ইয়র্কে 98 ডিগ্রি হয়ে গেছে, এবং সেটা পরপর 7 দিন লাস্ট করছে। সে সময় নিউ ইয়র্কের তাপমাত্রা হওয়ার কথা ছিল ধরেন 85 ডিগ্রি। এই যে 12 ডিগ্রি তাপমাত্রা বেড়ে গেল, যেটা নিউ ইয়র্কের জন্য আনইউজুয়াল, সেটাকে আমরা বলছি হিট ওয়েভ। তো এটা লোকেশন অনুযায়ী ভ্যারি করে, এবং এই মুহূর্তে যেটা হয়েছে এটাকে আমরা বলছি একটা হিট ডোম। মানে ধরে নেন আমেরিকার উপরের দিকের যে অঙ্গরাজ্যগুলো আছে তার উপরে একটা বিশাল ডোম তৈরি করা দেওয়া হয়েছে, এবং সেখানকার ওই ডোমের জায়গাটার ভিতরে তাপমাত্রা বাড়িয়ে দেওয়া হয়েছে, এবং তাপমাত্রা কমছে না। তো এটা হলো ওই জায়গার জন্য হিট ওয়েভ, এবং এটা হলো আনইউজুয়ালি অ্যাবনর্মাল গরম আবহাওয়া। তো আমি আসলে আরেকটু যেটা জানতে চাইবো যে হিট ওয়েভের হেলথ রিস্ক গুলো কি হতে পারে, কারণ
যেহেতু আমরা বাংলাদেশি কমিউনিটির মানুষের কাছে আমি শুনি যে বাংলাদেশে তো এর থেকে অনেক বেশি গরম পড়ে, এটা তো আমার জন্য কোনো একটা প্রবলেম না। এবং আসলে কেউই আমি দেখি খুব একটা সিরিয়াসলি সিচুয়েশনটা নেন না বা মনে করেন না যে আদার কোনো প্রিকশন নেওয়ার দরকার আছে। কিন্তু আমরা জানি যে হিট ওয়েভের কিন্তু অনেক হেলথ হ্যাজার্ড হতে পারে, এমনকি এটা থেকে মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। তো সেজন্য আমি শুরুতেই জানতে চাইবো যে হেলথ হ্যাজার্ড গুলো কি হতে পারে, কি কি রিস্ক আছে আসলে আমাদের শরীরের উপরে। হিট ওয়েভের অনেক রকমের মানে রিস্ক আছে আমাদের শরীরের জন্য, এবং এটা খুব অল্প জিনিস থেকে খুব মারাত্মক জিনিস হতে পারে। প্রথমত হিট ওয়েভ যেটা করে, গরম টেম্পারেচার আমাদের শরীর থেকে পানি বের করে দেয়, কারণ উষ্ণ আবহাওয়ায় আমাদের শরীরের জলীয় বাষ্প পানি জলীয় বাষ্প হিসাবে বের হয়ে যায়, ঘাম হয় অনেক, এবং এই জন্য ডিহাইড্রেশন হয়। তার মানে পানি শূন্যতা বা জল শূন্যতা হয়। ডিহাইড্রেশন কিন্তু খুব মারাত্মক একটা কন্ডিশন, এবং ডিহাইড্রেশন যখন হয় তখন শুধু পানি বের হয় না, তার সাথে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম অত্যন্ত দরকারি ইলেকট্রোলাইটস আমাদের শরীর থেকে বের হয়ে যায়, এবং যে কারণে আমাদের শরীরের মাসল গুলোতে ক্র্যাম্প শুরু হয় বা ব্যথা শুরু হয়, বা মাসল গুলো খুব সহজে স্প্যাজম শুরু হয়, যেটাকে আমরা বলি হিট ক্র্যাম্পস। ডিহাইড্রেশন হলো সবচেয়ে কমন প্রবলেম। তারপরে যেটা হয় সেটা হলো হিট ক্র্যাম্প। পরে যেটা হতে পারে সেটা হলো হিট এক্সারশন। হিট এক্সারশনটা হলো যে শরীরে ডিহাইড্রেশন হয়ে গেছে, ইলেকট্রোলাইট লস করে ফেলেছেন, এবং মনে হচ্ছে যে আপনি অচেতন হয়ে পড়ে যাবেন, আপনি একেবারে অচেতন হয়ে গেছেন, শরীরে শক্তি নেই, মনে হচ্ছে এই মুহূর্তে আপনি কোলাপস করবেন। সেটাকে আমরা বলছি হিট এক্সারশন। অত্যন্ত গরম থেকে আরেকটা খুব মারাত্মক কন্ডিশন ডেভেলপ করে, যেটার নাম হলো হিট স্ট্রোক, যেটা একটা মেডিকেল ইমার্জেন্সি আমরা বলছি, সেটার ব্যাপারে আমি পরে আসবো। আরেকটা হলো যে যাদের খুব ক্রনিক ডিজিজ আছে, বিশেষ করে যাদের লাংয়ের প্রবলেম আছে, যেমন ধরেন সিওপিডি আছে বা অ্যাজমা আছে বা কনজেস্টিভ হার্ট ফেলিওর আছে বা হার্টের ক্রনিক কন্ডিশন আছে, তাদের কিন্তু এই কন্ডিশন গুলো সাডেনলি ডিটোরিয়েট করবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট যে যাদের ক্রনিক ডিজিজ আছে, ক্রনিক কিডনি ডিজিজ আছে, তাদের কিন্তু এটার কন্ডিশন খারাপ হয়ে যাবে, কারণ ইলেকট্রোলাইট ব্যালেন্স হবে, ওয়াটারের ব্যালেন্স হবে, ইমব্যালেন্স হবে, ওই ব্যালেন্স ইমব্যালেন্সটা হওয়ার কারণে একটা প্রবলেম হবে। আরেকটা হলো যে যাদের মেন্টাল হেলথের প্রবলেম আছে, যাদের এনজাইটি আছে বা যাদের ডিপ্রেশন আছে, দেখা গেছে যে এরকম খুব গরম ওয়েদারে তাদের মেন্টাল হেলথের উপরে কিন্তু চাপ পড়ে, এবং এই সময় বিভিন্ন মেন্টাল হেলথ দেখা যায় যে এক্সাজারবেট করে। বাংলাদেশে বলে যে গরমকালে পাগলের মাথা খারাপ বেশি হয়ে যায়, তো ওরকম একটা ব্যাপার আসলে হয়, দিস ইজ রিয়েল। এবং এই সময় দেখা যায় যে অত্যন্ত গরমের কারণে বিভিন্ন হসপিটালে মানুষের ভর্তি হতে হয়, বিকজ ওই ক্রনিক কন্ডিশন গুলো বেড়ে যায়। এবং ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট জিনিস যে, যেমন ধরেন এই মুহূর্তে যেখানে হিটডোম হয়েছে এবং মানে হিট ওয়েভ হচ্ছে, সেখানে কিন্তু ইমার্জেন্সি রুম গুলো একদম ভরা থাকছে, এবং এই সময় হসপিটালাইজেশনের রিস্ক বেড়ে যায়, এবং ভালনারেবল যারা আছে, যারা ঝুঁকিপূর্ণ পপুলেশন যারা আছে, তাদের মধ্যে কিন্তু মৃত্যুর হারও বেড়ে যায়। এগুলি হলো হিট ওয়েভের কমন হেলথ রিস্ক। ডিহাইড্রেশনের কথা আপনি বললেন, তো ডিহাইড্রেশন যদিও খুব কমন একটি সিচুয়েশন আমি জানি, কিন্তু তারপরেও কিন্তু আসলে আমরা অনেকেই ঠিক বুঝতে পারি না যে ডিহাইড্রেশন হয়েছে কিনা, আমার কি সিমটম গুলো কি এবং আমার কি করা উচিত ইমিডিয়েটলি। তো আমি জানতে চাইবো একটু যে ডিহাইড্রেশনের সাইন সিমটমস গুলো কি, একজন মানুষ কি করে বুঝবেন যে তার আসলে এই মুহূর্তে সে অতিরিক্ত ডিহাইড্রেটেড হয়ে গিয়েছে এবং তার ইমিডিয়েট আসলে কিছু স্টেপ নেওয়া উচিত। এবং যখন কেউ ফিল করবেন যে তার ডিহাইড্রেশন, সিভিয়ার ডিহাইড্রেশন হচ্ছে, সেই মুহূর্তে তার কি করা উচিত? ডিহাইড্রেশনের যে কমন সাইন সিমটম বা লক্ষণ যেগুলো আছে, সেগুলো জানা দরকার। তার মধ্যে সবচেয়ে প্রথম যেটা হয় সেটা হলো মুখ শুকনো হয়ে যায় এবং জিহ্বা শুকনো হয়ে যায়, যেটাকে আমরা ড্রাই মাউথ কিংবা লিপস হয়। তারপর দেখা যায় যে খুব ঘামছেন, এবং দেখা যাচ্ছে যে পেশাবটা খুব গাঢ় হলুদ হলুদ হয়ে যাচ্ছে। এটা একটা খুব আর্লি লক্ষণ কিন্তু, এবং তখনই পানি এবং ইলেকট্রোলাইট পান করা দরকার, যেমন গেটোরাইট কিংবা পিডিয়ালাইট কিংবা ওরাল স্যালাইন। তারপরে যেটা হয় সেটা হলো ডিজিনেস ফিল করে, মনে হচ্ছে যে আপনি মাথা ঘুরে পড়ে যাবেন, কিংবা মনে হচ্ছে মাথাটা খুব হালকা হালকা লাগছে,
সো যেটাকে আমরা মেডিকেল টার্মে বলি ডিজিনেস কিংবা লাইট হেডেডনেস। তারপরে যেটা হয় যে মাথা দপদপ করে ব্যথা করে, বডিকে বলে যে আমার মাথাতে ঝিলিক মারছে, হেডেক হচ্ছে। অনেকেই খুব ফ্যাটিক ফিল করেন, মনে হচ্ছে যে উনি সাডেনলি খুব উইক হয়ে গেছেন, উঠতে পারছেন না, নড়তে পারছেন না, হাঁটতে পারছেন না। তারপরে আরেকজন ফিল করেন যে তাদের মাসল ক্র্যাম্প হচ্ছে, বিভিন্ন জায়গায় মাসল হঠাৎ করে মাসল ক্র্যাম্প করছে এবং খুব ব্যথা হয় মাসল ক্র্যাম্প যখন হয়, আপনারা জানেন। সো এটা হলো মোস্ট কমন সাইন সিম্পটম। এবং এই যাদের মোস্ট কমন সাইন সিম্পটম হয় শুরুতে, যখনই আপনার মনে হচ্ছে যে আপনার ঠোঁটটা শুকনো হয়ে আসছে, জিহ্বাটা শুকনো হয়ে যাচ্ছে, আপনি বাইরে গেছেন, খুব গরম, ঘামছেন, ওই সময় কিন্তু আপনার শরীরের যে থার্ড সেন্টার বা যেটা আপনার থার্স বা পিপাসাকে রেগুলেট করে, ওটা কিন্তু ঠিক মতন কাজ করেন। ওই সময় কিন্তু আপনাকে পানি রেগুলারলি খেতে হবে, ইভেন আপনার যদি মনে হয় যে আপনার পিপাসা লাগেনি তারপরে। তো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। যদি আপনার লোকাল এলাকাতে বলা থাকে যে আজকে আমাদের হাই রিস্ক হিট ওয়েভ আছে, তারপর আইফোনের ওয়েদার বাটনে টিপ দিলেই দেখবেন যে ওরা বলে দিচ্ছে, বা আপনার মিডিয়াতে বলে দিচ্ছে, এই টিভি টেলিভিশন বলছে যে আজকে নিউ ইয়র্কে হিট ওয়েভ হচ্ছে। তো বাইরে যদি যান কিংবা ঘরেই আছেন, আপনি পানি খেতে হবে রেগুলারলি, আপনার পিপাসা লাগুক কিংবা না লাগুক। এই সময় আমরা বলি যে আপনি অ্যালকোহল খাবেন না, আপনি অতিরিক্ত ক্যাফিনেটেড ড্রিঙ্কস, চা কফি খাবেন না, এবং আপনি খাবেন সে সমস্ত খাবার যেখানে হাইড্রেটিং সাবস্টেন্স বেশি থাকে, যেখানে পানি বেশি থাকে। কি কি? যেমন তরমুজ, যেমন শসা, এগুলোতে পানি বেশি থাকে, এগুলো খাবেন। আরেকটা হলো যে ইলেকট্রোলাইট ড্রিঙ্ক, যেমন ডাবের পানি, কোকোনাট ওয়াটার, কেমন। আর আমাদের এখানে যেগুলো পাওয়া যায় তার মধ্যে আছে পাওয়ারেড, গেটোরেড, পিডিয়ালাইটস, যেগুলোর মধ্যে ইলেকট্রোলাইটটা বেশি থাকে। ক্যাফিনেটেড ড্রিঙ্ক যেমন কোক, পেপসি, স্প্রাইট, এগুলো আপনি অ্যাভয়েড করবেন। এখন যাদের হিট এক্সারশন হচ্ছে তাদের কিন্তু সিমটম গুলো জানা খুব দরকার। হিট এক্সারশনের খুব কমন সিমটম যেটা, সেটা হলো হঠাৎ করে আপনি খুব সোয়েটিং শুরু হয়ে যাবে, খুবই সোয়েটিং হবে, এবং তারপরে যেটা হবে, আপনি যেহেতু প্রচুর পানি আপনার শরীর থেকে বের হয়ে যাচ্ছে, আপনার শরীরের সবকিছু দেখা যাবে যে আপনার স্কিন হঠাৎ করে ঠান্ডা হয়ে যাচ্ছে, পেল হয়ে যাচ্ছে, এবং চামড়াগুলো কুচকে যাচ্ছে, যেটাকে আমরা বলি ক্ল্যামি স্কিন। এবং ওটা একটা সাইন যে আপনার সিভিয়ার ডিহাইড্রেশন শুরু হচ্ছে এবং আপনার হিট এক্সারশনের দিকে যাচ্ছে। এবং ওই সময় খুব উইকনেস ডেভেলপ করে, খুব দুর্বলতা ডেভেলপ করে, এবং ডিজিনেস কিংবা মাথা ঘুরায় এবং ফেইন্ট হয়ে যেতে পারে। এট দ্য সেম টাইম বমি বমি ভাব তৈরি হয়, নওশিয়া এবং ভমিটিং হয়। আর একটা যেটা হয় যে হার্টবিট বেড়ে যায়, কিন্তু হার্টবিট গুলো উইক হয়ে যায়। কেউ যদি আপনার পালস দেখে, সে দেখবে যে পালস খুব জোরে যাচ্ছে কিন্তু খুব উইক, কারণ আপনি শরীরে অনেক পানি লস করেছেন। তো যাদের হিট এক্সারশন হচ্ছে বা হতে যাচ্ছে, বা যারা এরকম হিট ওয়েভের মধ্যে আছে, তাদের কি কি করা উচিত? তাদের আসলে যে সমস্ত জায়গায় ছায়া আছে সেখানে থাকা উচিত, যে সমস্ত জায়গায় এয়ার কন্ডিশন আছে সেখানে থাকা উচিত, এবং এই সময় হালকা কাপড় চোপড় পরা উচিত, এবং ব্রিদেবল জিনিস পরা উচিত, যেখানে বাতাস খুব সহজে বের হয়ে যেতে পারে। এই জন্য আপনি দেখেন না, মরুভূমির লোকজন, আরব দেশের লোকজন পাতলা জিনিস পরে একটা জিনিস মোটামুটি সারা শরীর ঢেকে যায়। তো ওই ধরনের কাপড় চোপড় পরতে হবে, এবং পানি খেতে হবে খুব ফ্রিকুয়েন্টলি। আর হলো যে যখন খুব গরম পড়ে, তখন খুব স্ট্রিনুয়াস অ্যাক্টিভিটি বা খুব কঠিন কাজ বাইরে, বিশেষ করে পিক হিট আওয়ার যেগুলো আছে, আপনি মনে করবেন যে গরমকাল পড়েছে, আমার বাগানে আমি একটু লাউ গাছে পানি দিব কিংবা লাউ গাছগুলো ঠিক করে দিব। আপনার নিউ ইয়র্ক বিভিন্ন জায়গায় গরমকালে অনেক শাকসবজি আপনারা লাগান, মনে হলো যে গরমে তো গাছগুলো মরে যেতে পারে, যায় বাইরে যে একটু গাছগুলোতে পানি দেই, একটা স্ট্রিনুয়াস অ্যাক্টিভিটি গার্ডেনিং করা, এগুলো থেকে এই সময়টা আপনি বিরত থাকবেন।
এখন আসেন হিট স্ট্রোকের ব্যাপারটা কি, হিট স্ট্রোকে কি কি লক্ষণ আছে। হিট স্ট্রোকে দেখা যায় যে শরীরের যে তাপমাত্রা সেটা 40°C কিংবা 104°F উপরে চলে যায়, এবং এই সময় হাতের স্কিন, শরীরের যে তাপমাত্রা তার বেশি বাড়ে, তার পাশাপাশি দেখা যায় যে খুব গরম হয়ে যায়। আপনাদের হিট এক্সপ্রেশনে বলেছিলাম যে ঠান্ডা হয়ে যায়, এখানে স্কিন হয়ে যায় খুব গরম, প্রচুর সোয়েটিং হয়। এবং এই যাদের হিট স্ট্রোকের দিকে যারা যাচ্ছে তারা কনফিউজ হয়ে যায়, তারা অ্যাজিটেটেড হয়ে যায়, মানে খুব মানে বিরক্ত হয়ে যায় এবং কথা ঠিক মতো বলতে পারে, স্পিচ স্লাইড হয়ে যায়। মনে রাখবেন, কনফিউশন, অ্যাজিটেশন এবং স্লাইড স্পিচ এগুলো একটা খুব আর্লি সাইন হিট স্ট্রোকের। অনেকে দেখা যায় যে সিজারের মতো সিজার শুরু হয়ে যাচ্ছে, এবং অনেকে দেখা যায় যে হিট স্ট্রোকের শুরুতে আনকনসিয়াস হয়ে যেতে পারেন। বুঝবেন কিভাবে? ইম্পর্টেন্ট জিনিস যেটা, যে শরীরের তাপমাত্রা 104° কিংবা 40°C উপরে চলে গেছে। তো যাদের এরকম হিট স্ট্রোকের দিকে যাচ্ছে তাদের কিন্তু হিট এক্সপ্রেশন আমি যে কথাগুলো আপনাকে বলেছিলাম কিভাবে প্রিভেন্ট করবেন, ঠিক একইভাবে প্রিভেন্ট করতে হবে। এবং আর্লি সাইন যেগুলো আছে এগুলো কিন্তু আপনি কোনোভাবেই আপনি ইগনোর করতে পারবেন না, এবং ইমিডিয়েটলি আপনাদেরকে মেডিকেল হেল্প চাইতে হবে। হিট স্ট্রোক ইজ এ ডেডলি প্রবলেম অ্যান্ড ইটস এ রিয়েল প্রবলেম, সেটা মনে রাখতে হবে। আমরা জানি যে সাধারণ আমরা যারা হেলদি অ্যাডাল্ট অথবা ইয়াং হেলদি পিপল, তাদের থেকে কিন্তু আসলে যারা একটু হাই রিস্ক পিপল, তাদের জন্য কিন্তু সিচুয়েশন গুলো আরো বেশি সেন্সিটিভ। তো আসলে কাদেরকে আমরা হাই রিস্ক গ্রুপের ভিতরে ধরছি, এবং তাদের জন্য কি কোনো স্পেশাল কোনো অ্যাডভাইস আছে কিনা? হাই রিস্ক গ্রুপ যারা জানা উচিত যে কারা হাই রিস্ক, এবং তাদের আসলে স্পেশাল প্রিকশন নেওয়া উচিত। সবচেয়ে বেশি হাই রিস্ক হলো একদম ছোট্ট বাচ্চা, যারা ইয়াং বাচ্চা, ইনফ্যান্ট যারা আছে তারা খুব হাই রিস্ক। একই সাথে অনেক বয়সী যারা এলডারলি পপুলেশন তারাও হাই রিস্ক, এবং এই সময় যারা নার্সিং হোমে আছেন তাদের খুব স্পেশাল প্রিকশন নেওয়া উচিত। তারপরে রিস্ক যে গ্রুপে আছে সেগুলো প্রেগনেন্ট ইন্ডিভিজুয়াল, কারণ তাদের শরীরে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স এবং ওয়াটার ইমব্যালেন্স কিন্তু যে বাচ্চা পেটে আছে তার জন্য খুব ক্ষতিকর, মায়ের জন্য ক্ষতিকর। এবং আগে যেটা বলেছিলাম যে যাদের হার্ট ডিজিজ আছে, কিডনি ডিজিজ আছে, ক্রনিক লাং ডিজিজ আছে, কিংবা ডায়াবেটিস আছে বা অ্যাজমা আছে, তারাও কিন্তু হাই রিস্ক গ্রুপ। আরেকটা হাই রিস্ক গ্রুপ হলো যারা বাইরে কাজ করেন, যেমন ধরেন রাস্তাঘাটে কাজ করছেন, রাস্তায় নিউ ইয়র্কে অনেকে দেখা যায় যে রাস্তায় ফেরি করেন, রাস্তায় স্টল দিয়ে বসেন। তো যারা রাস্তাঘাটে কাজ করে তাদের জন্য কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। এবং এই হাই রিস্ক গ্রুপে যারা আছেন আমাদের সবার দায়িত্ব হলো তাদেরকে খুব ফ্রিকুয়েন্টলি চেক করা। আপনার মা ঘরে যিনি অসুস্থ, একটা রুমে আছেন, দেখতে পাবেন তার রুমের টেম্পারেচারটা কেমন আছে, তিনি কেমন আছেন, কারণ টের পাবেন না, এনারা খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে যাবেন। এবং এই হাই রিস্ক গ্রুপে যারা আছে তাদেরকে ঠান্ডা আবহাওয়াতে আপনাকে অ্যাক্সেস দিতে হবে। আপনার বাসায় যদি এয়ার কন্ডিশন না থাকে, খোঁজ না যে আপনার কমিউনিটিতে কোথায় এই ব্যবস্থাটা করছে, আপনারা তাদের কাছ থেকে হেল্প নেন। আরেকটা জিনিস, এদেরকে সবাইকে আপনাকে হাইড্রেশনে এনকারেজ করতে হবে, পানি খাওয়াতে হবে, ইলেকট্রোলাইট খাওয়াতে হবে। আর হলো যে এই সময়টায় বাইরের পিক হিট আওয়ার গুলোতে আপনারা যাবেন না, সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এই জিনিসগুলো মনে রাখতে হবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর জামান। সুপ্রিয় দর্শক, আমরা আরো অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আপনাদের সাথে একটু পরে ফেরত আসছি। এই মুহূর্তে চলে যাচ্ছে একটি ছোট্ট বিরতিতে, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও ফেরত আসছি আপনাদের সাথে টিভেন ওয়েলনেস এর আজকের আলোচনায় হিট ওয়েভের হেলথ রিস্ক এবং এর প্রিভেনশন নিয়ে। আমাদের সাথে আলোচনা আছেন বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর বাশারাতুল জামান। ডক্টর জামান, আপনি বলছিলেন হাই রিস্ক গ্রুপ এবং হিট ওয়েভের যে বিভিন্ন হেলথ হ্যাজার্ড, এবং আমরা কি করে আসলে বুঝতে পারবো সিমটমস গুলো কি এবং আমাদের সেই মুহূর্তে কি করণীয়। তো আমরা অনেক কিছুই আসলে আলোচনা করলাম, কিন্তু যে কথাটা আসলে প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে হিট ওয়েভের সময় কিন্তু বারবার করে আমরা বলি যে এক্সপোজার যতটা অ্যাভয়েড করা যায়, খুব জরুরি না হলে আমরা যেন বাড়ির ভিতরে বা যারা অফিসে কাজ করছি আমরা যেন ভিতরে থাকবার চেষ্টা করি, আমরা যেন বাইরের
ডিরেক্ট ওয়েদার এক্সপোজারটা অ্যাভয়েড করবার চেষ্টা করি। তো এই সময় কিন্তু বাড়ির ভিতরে থাকলেও সেখানেও আবার বলা হচ্ছে যে সেখানেও যেন আমরা ট্রাই করি এক্সট্রা প্রিকশন নিয়ে নিজেদেরকে যতটা বেশি ডিহাইড্রেশন প্রিভেন্ট করবার জন্য যতটা বেশি নিজেদেরকে কুল রাখা যায় এবং যত বেশি হাইড্রেটেড করা যায়। তো এক্সট্রা প্রিকশন গুলো আসলে কি, বাড়ির ভিতরে আমরা যখন অবস্থান করছি আমাদের কি কি করণীয়? যদিও জিনিসগুলো অনেক সিম্পল, কিন্তু তারপরে দেখা যায় যে আমরা হয়তো বা কেয়ারফুল থাকি না। বাসায় যখন থাকবেন কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট। প্রথমত পানি খাবেন প্রতি 15 থেকে 20 মিনিট পর পর। পিপাসা না থাকলেও পানি খাবেন। এবং যদি আপনি ঘরের মধ্যে ঘামেন, পানির মধ্যে ইলেকট্রোলাইট দিয়ে দেবেন, বা ইলেকট্রোলাইট দেওয়া পানি খাবেন, গেটোরেট খাবেন, পিডিয়ালাইট খাবেন। বাংলাদেশের খাবার স্যালাইন যদি এখানে কোথাও পাওয়া যায় সেটাও মিক্স করে খেতে পারেন। 1 মুঠ গুড়, 1 চিমটি লবণ, 1 জগ পানি। আপনারা যারা বাংলাদেশ থেকে এসেছেন তারা জানেন খুব সিম্পল ওয়েতে আপনারা খাবার স্যালাইন করে তৈরি করে ফেলতে পারেন। অ্যাভয়েড করবেন অ্যালকোহল, অ্যাভয়েড করবেন যে কোনো সুগারি ড্রিঙ্কস এবং ক্যাফিনেটেড ড্রিঙ্কস, চা, কফি, কোকা-কোলা, স্প্রাইট, পেপসি, যেখানে ক্যাফিন আছে। এবং সাথে সবসময় একটা রিউজেবল বটল, পানির বোতল রেখে দেবেন এবং সেখান থেকে একটু একটু করে পানি খাবেন। এটা হলো খুব ইম্পর্টেন্ট জিনিস। আপনারা যারা বাসায় আছেন তারা কিভাবে ঠান্ডা থাকবেন? কম বেশি সব জায়গাতে এয়ার কন্ডিশন আছে। অনেকে মনে করে যে গরম আবহাওয়া, জানলাটা খুলে দেই। এই যখন খুব গরম পড়ে তখন জানলা বন্ধ করে দেন এবং জানলার যে ব্লাইন্ডটা সেটা টেনে দেবেন। জানলা খুলতে হয় সেটা খুলবেন যখন রাতের বেলায় টেম্পারেচার কমে যায় শেষ। এবং ফ্যান ব্যবহার করবেন বাতাসকে সার্কুলেট করার জন্য। এবং এই সময় যদি ঠান্ডা পানি দিয়ে গোসল করতে হয় বারবার, সেটা করবেন। আমি যখন গরমকালে সাউথ এশিয়াতে, বাংলাদেশে কিংবা ভিয়েতনামে কিংবা থাইল্যান্ডে, এই সমস্ত জায়গায় যাই, আমি অনেক সময় দেখা যায় দিনে 4 বার পর্যন্ত স্নান করি, গোসল করে নিই। এটা শরীরের তাপমাত্রা কম রাখতে সাহায্য করে। তার পাশাপাশি যেটা ইম্পর্টেন্ট সেটা হলো হালকা কাপড় পরবেন, লুজ ক্লোদিং পরবেন। আর এই সময় গতি গরমের মধ্যে ঠিক সময় রান্না বান্না করবেন, স্টোভের কাছে যাবেন, ওভেনের কাছে যাবেন। ট্রাই টু অ্যাভয়েড ইট। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনি যদি কোন সময় মনে করেন যে আপনার খুব গরম লাগছে, আপনি যদি সে সময় কোনো কাজ করতে থাকেন, সাথে সাথে সেই কাজটা বন্ধ করে দেবেন। আপনার মনে হচ্ছে যে আপনি খুব গরম ফিল করছেন, আপনি কিছু জিনিস টানা খেচড়া করছেন, বন্ধ করেন। সাথে সাথে নিজেকে একটা শেডের জায়গা কিংবা এয়ার কন্ডিশন যেখানে আছে সেখানে চলে যান। সাথে সাথে ঠান্ডা পানি পান করেন। সাথে সাথে আপনার ঘাড়ে, বগলে, রিস্টে কোল্ড কম্প্রেশন, বিশেষ করে ফ্রিজে যদি কোল্ড কম্প্রেশন থাকে, আপনার এই সিমটম যদি 30 মিনিটের মধ্যে ইমপ্রুভ না করে, আপনি সাথে সাথে মেডিকেল হেল্প চাবেন। সেটা হলো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা। এই সময়টা ইটস এ ভেরি আনইউজুয়াল টাইম এবং এই সময় সাহায্য চাইতে পিছপা। একটি খুব কমন সিনারিও আসলে আমি আলোচনায় আনতে চাচ্ছি, কারণ এটা আমাদের কমিউনিটিতে, বিশেষভাবে আমাদের অ্যাডাল্ট ওমেন, ইভেন এল্ডারলি ওমেনদের ভিতরেও আমি দেখেছি, দেশেও দেখেছি, এখানেও আমি দেখি যে আসলে অনেক সময় এই বিশেষভাবে সামারের সময়তেই আসলে আমাদের প্রায় প্রতিটা পরিবারে অনেক বেশি দাওয়াত থাকে, অনেক মানুষ সমাগম হয় এবং হয়তোবা স্পেসের তুলনায় গ্যাদারিং অনেক বেশি হয়। এবং খুব আসলে নর্মাল সামার ওয়েদারেও কিন্তু যদি একটি ছোট ঘরের ভিতরে বা স্পেসের ভিতরে অনেক বেশি মানুষ হয়ে যায়, ওটা কিন্তু আসলে একটি আনহেলদি সিচুয়েশন ক্রিয়েট করে, কারণ হয়তোবা এনাফ অক্সিজেনেশন থাকে না।
প্রপার হেলদি ভেন্টিলেশন থাকে না। আর এই ধরনের এক্সট্রিম সিচুয়েশনে তো এটা আসলেই আরো অনেক বেশি থ্রেটেনিং হতে পারে। তো এই বিষয়ে কি আপনি কিছু অ্যাডভাইস করবেন কিনা? এটা খুব ইম্পর্টেন্ট। আমি ব্যক্তিগতভাবে বলবো যে যখন খুব গরম পড়ে তখন ফার্স্ট অফ অল এই ধরনের দাওয়াত কিংবা অনুষ্ঠানে যাওয়া থেকে বিরত রাখবেন। কারণ হলো দুটো। একটা কারণ হলো যে এই সময় নিজেকে সাবধানে আলাদা করে রাখাটা তো খুব দরকার, বিশেষ করে গরম আবহাওয়া থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা দরকার। তারপর হলো যে আমরা অনেক সময় দেখা যায় যে খুব ছোট জায়গায় অনেক মানুষ এক জায়গায় হয়ে যায় গরমের মধ্যে, এবং ওইখানকার টেম্পারেচার কিন্তু অটোমেটিক্যালি বাড়তে থাকে। দ্যাট ইজ এ ভেরি ডেঞ্জারাস কন্ডিশন। আরেকটা জিনিস আমি বলবো যে গরমের সময় খাবারের একটা ফুড সেফটির একটা প্রবলেম হয়। রান্না করা হয় অনেক আগে, অনেক সময় সেই খাবারগুলো ঠিক মতন ঠান্ডা করা হয় না, গরমের মধ্যে রাখা হয়। এই সময় গরমের অত্যধিক গরম যেখানে হয় সেখানে আরেকটা প্রবলেম যেটা হয় সেটা হলো ফুড পয়জনিং ট্রিমেন্ডাসলি বেড়ে যায়। এটা একটা জিনিস। আর একটা হলো যে অনেক জায়গায় অ্যাডিকুয়েট হাইড্রেশনের ব্যবস্থা থাকে না, এবং এই জিনিসগুলো মানুষ খেয়াল করেন। এবং অনেক সময় বয়স্ক মানুষরা যান যারা হাই রিস্ক গ্রুপের মধ্যে পড়ে, যেগুলো হাই রিস্ক গ্রুপের কথা আপনাদেরকে বলেছে। তো যখন আপনাদের হিট ওয়েভ হচ্ছে যে জায়গায়, সে সময়টায় এই সমস্ত দাওয়াত করা থেকে কিংবা দাওয়াতে যাওয়া থেকে বিরত থাকে। এটা হলো একটা বড় কথা। একটা হলো যে যদি করতেই হয় বড় জায়গায় যেখানে এয়ার কন্ডিশন আছে সেখানে যাবেন। এবং খাওয়া দাওয়ার ব্যাপারে মনে রাখবেন যে প্রচুর হাইড্রেশন করতে হবে, হালকা পাতলা জিনিস খাওয়ার চেষ্টা করবেন, খুব হেভি মিল খাবেন। কারণ যখন আপনি ফুড খান, আমরা যারা ডাক্তার আমরা জানি যে খাবারের একটা স্পেসিফিক ডাইনামিক এনার্জি হয়। খাবার খাওয়ার পরে কিন্তু আমার শরীরের তাপমাত্রা বেড়ে যায় যদি আপনি খুব চর্বি জাতীয় খাবার খান। আমরা বলি HDA ফুড, স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন অফ ফুড। এবং শরীরের ভেতর থেকে তাপমাত্রা বেড়ে যায়। তো আপনার বাইরে যদি তাপমাত্রা বেশি থাকে আর শরীরের ভিতরে যদি আপনি তাপমাত্রা বাড়িয়ে দেন, তখন কি হবে? আপনি নিজেকে হিট স্ট্রোকের দিকে ফেলে দেবেন। তো এই জন্য বলবো যে এই সময়টায় আপনি সাবধান থাকবেন। এই সময়টা দাওয়াত থেকে বিরত থাকবেন। দাওয়াত যদি করতেই হয় এয়ার কন্ডিশন জায়গায়, খোলামেলা জায়গায়, এবং অ্যাডিকুয়েট হাইড্রেশনের ব্যবস্থা রেখে এগুলো করতে। এবং আমি শুরুতেই বলছিলাম যে আমাদের অ্যাডাল্ট ওমেন এবং ইভেন এলডারলি ওমেনদেরকে আমি দেখি যে এই সিচুয়েশন গুলোতে অনেক বেশি ইনভলভ। তো সেটা আসলে আমি যে পারপাসে মেনশন করলাম শুরুতেই, যে দেখা যায় যে ওনারা হয়তোবা দীর্ঘ সময় ধরে কিচেনে টাইম স্পেন্ড করছেন, বিশেষভাবে চুলার পাশে, এবং হিটেড ওভেন এবং আরো যেসব জায়গা থেকে এক্সট্রা হিট বের হচ্ছে সেসব জায়গায় হয়তোবা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছেন। এবং অনেক সময় আমি দেখেছি যে হঠাৎ করে সেন্সলেস হয়ে গেলেন, আনকনসিয়াস হয়ে গেলেন। তো আমরা আসলে একটু কনসার্ন না হলে কিন্তু এটা থেকে আরো অনেক সিরিয়াস সিচুয়েশন হয়ে যায়। অনেকেই আমি দেখেছি সেখান থেকে হয়তো বা একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে গেল, মাথা ফেটে গেল বা হাড় ভেঙে গেল পড়ে যে এই বয়সে। তো তাদের জন্য আমি বলবো যে একটু আপনার স্পেশাল অ্যাডভাইসটা আবারও বলতে। অ্যাবসলিউটলি। যাদের বয়স বেড়ে গেছে, আমি আগেও বলেছি যে এই সময় ওভেনের সামনে বা চুলোর সামনে বেশিক্ষণ থাকবেন। সেটা দাওয়াতি হোক না দাওয়াতি হোক, আপনার ঘরে যদি রান্না বান্না আপনি করেন, আপনার বয়স যদি বেশি হয়, আপনার যদি ক্রনিক ডিজিজ থাকে, আপনি যদি প্রেগনেন্ট হয়ে থাকেন, আপনি কিন্তু অটোমেটিক্যালি হাই রিস্ক গ্রুপের মধ্যে পড়ে যাচ্ছে। এবং হাই রিস্ক গ্রুপের মধ্যে পড়লে এই সময় আপনাকে থাকতে হবে বেশি সাবধানী। অতএব এই সময়টায় আমি আপনাদেরকে অ্যাডভাইস করবো যে চুলা কিংবা ওভেনে দিনের বেলা বিশেষ করে ঠিক টেম্পারেচার দুপুরের দিকে যাবেন। দরকার হলে ফ্রিজে খাবার রেখে দেবেন আগে থেকে, দরকার হলে সেটা গরম করে খাবেন। এই সময়টাতে আপনাদেরকে সাবধান হতে হবে। যে সমস্ত বয়স্ক মহিলারা আছেন, আমার মা খালা যারা আছেন, চাচা চাচি, তাদের জন্য খুব সাবধান হতে হবে। অনেকে যারা বাইরে কাজ করেন এই সময়টায়, এই হিট ওয়েভটা যখন চলছে, আমি সামারের অন্য সময়ের কথা বলছি, আমি তাদেরকেও বলবো যারা বাইরে চটপটি বেচছেন বা যারা বিভিন্ন ফুড ট্রলিতে কাজ করছেন, ওখানে তো গরম বেশি থাকে কারণ ওখানে রান্না হচ্ছে। এই সময়টায় ভেরি স্পেশাল প্রিকশন আপনাদেরকে নিতে।
যে সমস্ত আমাদের বাঙালি ভাই বোনেরা এই গরমের দিনও, বিকজ তাদের প্রফেশনটাই হলো আউটডোরে কাজ করা, হাই রিস্ক আপনি পানি সাথে রাখতে হবে, খেতে হবে, এবং ওই আপনাদেরকে আর্লি সাইন যেগুলো বলেছি সেগুলো মানতে হবে, দেখতে হবে। আপনার গরম না, আপনার পানির টেস্টটা না পেলেও 15-20 মিনিট পরে পরে পানি খেতে হবে। এবং অ্যাভয়েড করবেন যখন এইরকম হিট ওয়েভ হচ্ছে, যদি একান্তই মানে কাজ করতে না হয়, চেষ্টা করবেন আউটডোর কাজ না করার জন্য। আপনি বয়স্ক, আপনার ক্রনিক হার্ট ডিজিজ, লাং ডিজিজ বা কিডনি ডিজিজ আছে, শরীরটা দুর্বল আছে, এই সময়টা রান্না বান্না থেকে দূরে থাকবেন। আর বিশেষ করে হাফসা যেটা বললো যে এই সময়টা দাওয়াত করা মানেই আপনার চুলোর পাশে যে রান্না করতে হবে, সেই সময়টা অ্যাভয়েড করবেন বড় সড়ো কোনো পার্টি দেওয়ার কাছ থেকে। কারণ সবাই চায় সবার জন্য ভালো ভালো রান্না করবেন, ভালো ভালো রান্না করতে গেলে তো আপনাকে চুলোর কাছে যেতেই হবে। সো এই সময়টা আমাদের যে ধরনের ফুড আমরা দাওয়াত গুলোতে আমরা সাধারণত খেয়ে থাকি, সেগুলো কিন্তু আসলে মানে এই এক্সট্রিম হিটের ভিতরে ওই ধরনের ফুড মেটাবলিজমও কিন্তু আসলে বডির জন্য একটা খুব বেশি এটার অনুকূলে নয় সিচুয়েশনটি আর কি। অবশ্যই। এবং আরেকটা কথা যেটা আমি হয়তো আগে বলিনি, আমি একটা কথা বলেছিলাম যে এই সময় আপনাদেরকে যে সমস্ত খাবারের পানি বেশি থাকে সেগুলো খেতে হবে। কিন্তু আরেকটা জিনিস, এই সময় আপনাদেরকে সহজ পাচ্য খাবার খেতে, যেটা খুব সহজে পরিপাক হয়, খুব সহজে পরিপাক হয়, সেগুলো খেতে হবে। খুব ঝাল মশলা খুব চর্বিযুক্ত খাবার আপনাকে, যেগুলো খাবারের ক্যালোরি ভ্যালু বেশি সেগুলো আপনি এই সময় যে খাবারগুলো সহজে পরিপাক হয়ে যায় সেগুলো খাবেন। শাকসবজি বেশি করে খাবেন, ওর মধ্যে পানি বেশি আছে। ডাল বেশি করে খাবেন, মাছ খাবেন, ফলমূল খাবেন। তো এই মেলন আছে, যত বেশি জুসি ফ্রুটস খাওয়া যায়, এদেশে অনেক ধরনের মেলন পাওয়া যায়, নানা রকমের মানি আছে, মেলন আছে যেটা বললেন আপনি, সেগুলো সবই খাওয়া যায়। এগুলো জি, সামারে আরো একটি যেটা খুব আমি কমন এখানে দেখি যে খুব বেশি আউটডোর অ্যাক্টিভিটিস এর প্রতি সবারই একটি ঝোঁক থাকে, কিন্তু অনেকেই কিন্তু আসলে এই ওয়েদার অ্যালার্টটা হয়তো বা ফলো করেন না বা সিরিয়াসলি নেন না। তো এই আউটডোর অ্যাক্টিভিটিস এর ব্যাপারেও এই সময় কি ধরনের অ্যাডভাইস এবং প্রিকশন আপনি অ্যাডভাইস করবেন? কারণ আপনি শুরু থেকে বলেছেন যে আমরা চেষ্টা করবো এই ধরনের এক্সট্রিম হিট অ্যালার্ট থাকলে আউটডোরে না যেতে এবং কোনো হেভি বা স্ট্রেনাস অ্যাক্টিভিটিস না করতে। তো আমরা অনেকেই ভাবি যে আচ্ছা আমি আজকে কাজ করছি না, আমি ছুটি মতো সময় কাটালাম, আমি যাই একটু বিচে যাই বা আমি একটু বাইরে পার্কে যাই। তো সেটা একটু আপনার কাছ থেকে আবার শুনতে চাচ্ছি। আমার কাজও বন্ধ করে দিয়েছে, আজকে একটা সুযোগ পেয়েছি বাইরে করার, বিচে যাবো। বিচে কিন্তু টেম্পারেচার বালু যেহেতু আরো বেড়ে যায়, তো ওই জিনিসটা থেকে আপনাকে দূরে থাকতে হবে। আর হিট ওয়েভ যখন আপনি হিট ডোমের ভিতরে যখন আছেন, আপনার টেম্পারেচার কিন্তু অত বেশি নামছে না, হাই টেম্পারেচারের মধ্যে আছে না, বলতে পারেন যে আপনি একটা ওভেনের মধ্যে আছেন। সেই ওভেনের মধ্যে আপনাকে জায়গা খুঁজে বের করতে হবে কোথায় আপনি, ঠিক আছে কিভাবে। সেদিন চিন্তা করলো যে আজকে তো কাজ নেই, তো সবাই মিলে ফ্যামিলি পিকনিক করি, চলে যাই। মনে রাখবেন, ফ্যামিলি পিকনিক করার দিন সেটা না। আপনাকে যদি বলা হয় যে আপনি এখন হিট ওয়েভের মাঝখানে আছেন, পিকনিক করার দরকার নেই। ধরে নেন একটা সুযোগ পেয়েছেন, ঘরে এয়ার কন্ডিশনের মাঝে থাকেন, ধরে নেন যে একটা সুযোগ পেয়েছেন রেস্ট নেবার, রেস্ট নেন। ধরে নেন পরিবারের সাথে মিলে একসাথে টেলিভিশন দেখবেন বা পারিবারিক সময় উপভোগ করবেন, ভালো কথা। সো এটা খুব ইম্পর্টেন্ট কথা যে হিট ওয়েভ হয়েছে এবং আপনি একটা অপরচুনিটি পেয়েছেন, এই অপরচুনিটিটাকে সাবধানে কাজে লাগাতে হবে। একটা আউটডোর অ্যাক্টিভিটি করতে যাবে না। অনেকে বলছে হ্যাঁ সুযোগ পেয়েছি আজকে আমি একটু ক্রিকেট খেলবো, গরমের মধ্যে বিশেষ করে পিক টাইমে তো যাবেনই, বা একটু ফুটবল খেলবো, যাবেন না। আর বিশেষ করে বাচ্চা কাচ্চা যারা হাই রিস্ক গ্রুপের মধ্যে পড়ে, তাদেরকে খুব সাবধানে রাখতে হবে এসব। অনেকেই এই সামার টাইমে স্কুল নেই, বাচ্চারা চায় যে বাইরে আউটডোর অ্যাক্টিভিটিস করবে। এই সময়টাতে, বিশেষ করে এই সময়টাতে এই ইনফ্যান্ট এবং চাইল্ড যারা আছে তাদেরকে আপনাকে খুব সাবধানে রাখতে হবে, বিকজ দে ফল ইনটু দ্য ভেরি হাই রিস্ক গ্রুপ। তাদের খুব সহজে ডিহাইড্রেশন হয়ে যায়। এবং এদেরকে পানির বোতল দিয়ে দেবেন, বলবেন যে তুমি এটা খাবে, কিছুক্ষণ পর পরই সিপ দিবে, 1 ঘন্টা পর পর আমি তোমাকে এটা ভরে দেবো।
বা 2 ঘন্টা পর পর আমি তোমাকে এটা বলে দেবো, কন্টিনিউসলি তাদেরকে, এবং ওই সময়টাতে এই বাচ্চাদেরকে সুগারি ড্রিঙ্ক আপনারা দেবেন। তো এটা খুব ইম্পর্টেন্ট। আপনি খুব ভালো কথা বলেছেন যে একটা সুযোগ পেয়েছেন এবং বাইরে আউটডোর অ্যাক্টিভিটি করার একটা সুযোগ আছে, কিন্তু এই গরমের মধ্যে করবে। এটা আসলে আমি যেগুলো দেখি আমাদের কমিউনিটিতে, আমি অবজার্ভ করি, আমি সেই কমন সিচুয়েশন গুলোই আসলে তুলে আনবার চেষ্টা করেছি। তো আমরা চলে এসেছি আলোচনার শেষ পর্যায়ে। যদি বিদায়ের পূর্বে আপনার কোনো জেনারেল অ্যাডভাইস আপনি শেয়ার করতে চান, করতে পারেন। আমি যেটা 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 বলবো সেটা হলো যে হিট স্ট্রোকটাকে, হিট ওয়েভটাকে সহজভাবে নেবেন। হিট ওয়েভটা সবসময় হচ্ছে না, তবে হিট ওয়েভটা যেহেতু আমাদের গ্লোবাল ওয়ার্মিং এর জন্য আমাদের আবহাওয়া পরিবর্তন হয়ে গেছে। যেখানে আগে বৃষ্টি হওয়ার কথা ছিল না বেশি, সেখানে বৃষ্টি হয়। যেখানে গরম হওয়ার কথা ছিল না সেখানে গরম হচ্ছে। গরম হলে এক্সট্রিম গরম হচ্ছে। আবার দেখা যাচ্ছে যে গরমকালটা আগের মতন লম্বা হচ্ছে না, সেখানে ঠান্ডা আগে চলে আসছে, কিংবা যাদের ঠান্ডা হওয়ার কথা ছিল সেখানে গরম হয়ে যাচ্ছে। সো এটা আনইউজুয়াল একটা ওয়েদারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এবং আপনর্থে আপনারা যারা আছেন, শুধু আপনর্থ না, ইভেন মিডওয়েস্ট পর্যন্ত, যেখানে এত গরম হওয়ার কথা না, এবং ডোমের ভিতরে আছেন আপনারা, এবং এই গরমটা খুব সহজে যাচ্ছে না। মানে যেমন রাতের বেলায় টেম্পারেচার অনেক কমে যাওয়ার কথা ছিল, সেটাও হচ্ছে না। তো আপনাকে মনে হবে যে হিট ওয়েভ ইজ রিয়েল, এবং যখনই বলা হবে যে হিট ওয়েভ আছে, আপনাকে প্রিকশন নিতে হবে। ঠান্ডা জায়গায় থাকতে হবে, এয়ার কন্ডিশন যেখানে আছে সেখানে থাকতে হবে। প্রিকশন না রাখলেও ফ্রিকুয়েন্টলি পানি খাবেন, এবং ছায়া যেখানে আছে সেখানে থাকার চেষ্টা করবেন। ঘরের দরজা জানলাগুলো খুলে দেওয়ার দরকার নেই, বরঞ্চ ব্লাইন্ড কিংবা জানলা বন্ধ করে রাখবেন। ঘরটাকে অন্ধকার করে রাখবেন, বাইরের হিট যাতে ভিতরে না আসতে পারে। ঘরের ফ্যান ছেড়ে দিবেন যাতে এয়ার সার্কুলেট করতে পারে। যদি জানলা খুলতে সেটা চেষ্টা করবেন রাতের দিকে, যখন টেম্পারেচার একটু কমে আসবে। এয়ার কন্ডিশন যেখানে আছে সেখানে যাবেন। যাদের খুব গরম অবস্থায় আছেন, খুব ছোট জায়গায় থাকেন এবং গরম টেম্পারেচার বেড়ে যাচ্ছে, তারা আপনাদের কমিউনিটিতে কি কি জায়গায়, কোন কোন জায়গায় এখন তারা খুলে দিয়েছে আপনারা খবর নেন। অনেক জায়গাতেই এই হিট শেল্টার আপনাদের কমিউনিটিতে অলরেডি দিচ্ছে। এবং আপনি যদি জাস্ট গুগল সার্চ করেন যে আমার এলাকায় কোথায় কোথায় শেল্টার আছে, এয়ার কন্ডিশন শেল্টার আছে, দেখেন আপনি স্কুলে অনেক স্কুলে অনেক কমিউনিটি সেন্টার খুলে দিয়েছে এটার জন্য। সো এই সময় আপনাদেরকে ওটা অ্যাভয়েড করতে হবে। এবং যেটা বলেছি যে হিট এক্সঅশন, হিট স্ট্রোকের যে সতর্ক বাণীগুলো দিয়েছি, যে আপনাদের যে সাইন সিমটমের কথা বলেছি, ওগুলো মনে রাখতে হবে এবং সেগুলো সিরিয়াসলি পালন করবেন। আর হাই রিস্ক যারা আছে, আবার বলবো, বাচ্চারা, প্রেগনেন্ট মহিলা, যাদের ক্রনিক কন্ডিশন আছে, যারা বয়স্ক মানুষ, আপনারা খুবই সাবধান। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ আলোচনায় ছিলাম হিট ওয়েভ এবং এর কি কি হেলথ হ্যাজার্ড এবং প্রিকশন গুলো কি, সেগুলো নিয়ে। আর আমাদের সাথে আলোচনায় ছিলেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর বাশা আতিকুজ্জামান। ডক্টর জামান, আপনার মূল্যবান সময় এবং অসম্ভব গুরুত্বপূর্ণ ইনফরমেশনের জন্য TVN24 এর পক্ষ থেকে আপনার প্রতি রইল বিশেষ কৃতজ্ঞতা। অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। সুপ্রিয় দর্শক, সকলে হিট ওয়েভ হলে ঘরের ভিতরে অবস্থান করবার চেষ্টা করব, এবং আমরা যদি অতিরিক্ত হিট এক্সশন ফিল করি, আমরা চেষ্টা করব একটি শেল্টার বা একটি শেডে চলে যেতে, তাড়াতাড়ি করে ঘাড়ে বা গলার দিকে কিছু আইস দিয়ে দিতে, এবং আমরা ট্রাই করব সাথে সাথে কিছু ইলেকট্রোলাইট ড্রিঙ্কস খেতে। সকলে নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। TVN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।